আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ত্রয়োদশ অধ্যায় এখানকার দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এটা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। এখানে কেভিন ম্যাককার্থি একটা কথা বলছে। তিনি বলছেন যে দ্য প্রিন্সিপালস দ্যাট শুড গাইড আমেরিকান ফরেন পলিসি আর সিম্পল। দ্য ওয়ার্ল্ড ইজ সেফার হোয়েন আমেরিকা লিডস, অনলি স্ট্রেংথেন এনশিওরস পিস অ্যান্ড ফ্রিডম, অ্যান্ড আমেরিকা মাস্ট স্ট্যান্ড উইথ ইটস অ্যালাইজ অ্যান্ড চ্যালেঞ্জ ইটস অ্যাডভার্সারিজ। আচ্ছা, তো ভূমিকা এখানে বলছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ স্টেট। এটাকে কী বলা হয়? ডিপার্টমেন্ট অফ স্টেট। আর যারা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট। তো কংগ্রেসের অনুমতি ছাড়া মার্কিন প্রেসিডেন্টের কি যুদ্ধ ঘোষণা করতে পারে না। তো এটা নিয়ে আর কি একটু কনফিউশন আছে, কারণ ট্রাম্প ইদানিং তাদের কোনো অনুমতি না নিয়ে যুদ্ধ ঘোষণা করছে। তো এটা তিনি এই জন্য করতে পারছেন, কারণ এই যে যখন হচ্ছে ভেনেজুয়েলাতে আক্রমণ হইলো, তখন ট্রাম্প বললো এটা হচ্ছে মাদকের বিরুদ্ধে একটা অভিযান, এটা কোনো যুদ্ধ না। তো এভাবেই তিনি আর কি একটু মানে ওই আইনের পাশ কাটিয়ে বা ওর ফাঁক দিয়ে তিনি এটা করতে পারছেন, কিন্তু আসলে কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। এটা করতে আপনার 2/3 আপনার হচ্ছে সমর্থন লাগবে, আপনার হচ্ছে নিম্নকক্ষের। তারপর হচ্ছে আবার আর কি বলছে, আচ্ছা প্রেসিডেন্টের আচ্ছা বলছে যে হচ্ছে আপনার প্রেসিডেন্ট যদি আপনার কোনো বিলে স্বাক্ষর না করে, সেটা কিন্তু আইনে পরিণত হবে না। তো এটাকে বলা হচ্ছে পকেট ভেটো। তারপর মানে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট, তাকে অনেক ধরনের ক্ষমতা দেওয়া হয়। সে প্রায় কোন সামরিক জোট গঠন করবে, কোন মিলিটারি কোথায় আক্রমণ করবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, এগুলো কিন্তু সবই প্রায় তিনি একাই সিদ্ধান্ত নেন। এই জন্য তার একটা বড় একটা ক্ষমতা কিন্তু আপনার হচ্ছে প্রেসিডেন্টটা থাকে যুক্তরাষ্ট্রের। এখন বলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এত নিখুঁত কেন? বলছে যুক্তরাষ্ট্র এত নিখুঁত কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের যে আপনার ফরেন পলিসি, এটা হচ্ছে কোনো আইডিওলজি বেসড না। এটা হচ্ছে যেখানে দেখবে যার স্বার্থ আছে, যেখানে তার কূটনীতি ভালো হচ্ছে, লাভ হচ্ছে, সেখানেই সে এখন আর কি যোগ দিবে বা সেই কাজগুলো করবে। তো এই যে দেখা হচ্ছে 535টা হচ্ছে তাদের হচ্ছে আপনার নিম্নকক্ষে আছে সিট। আর এর সাথে 3টা যোগ হয়ে, যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসির যেটা 3টা ছিল আর কি, ওই 3টা কেন্দ্রীয় যে শাসন আর কি, 3টা যোগে 538টা। তো এখন এই 538টা সবাই কিন্তু নিম্নকক্ষের আর কি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে যুক্তরাষ্ট্রের যে আপনার ফরেন পলিসিটা হবে, এটা নেওয়ার জন্য কিন্তু একটা কমিটি আছে, সেটা হচ্ছে কি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি। তো এই কমিটিতে কারা থাকে? আপনার যারা নির্বাচনে জিতছে, অর্থাৎ এখন যে ট্রাম্প ধরেন ক্ষমতায় আছে, সে রিপাবলিকান থেকেও নেবে এবং ডেমোক্রাট থেকেও নেবে। যারা হচ্ছে এরকম খুব দক্ষ কূটনীতিবিদ, তাদেরকে শুধুমাত্র এখানে জায়গা দেওয়া হবে, সেটা হোক তার দলের বা অন্য দলের। এখানে কিন্তু বাংলাদেশের সাথে পার্থক্য। বাংলাদেশ দেখবেন যে শুধুমাত্র নিজের দলকে করতেছে, ফেসিলিটেট করতেছে, অথবা তাকেই আর কি সাহায্য করছে বা তাদেরকেই দলে আরও সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু যখন হচ্ছে আমেরিকা, এটা আর কি ভিন্ন। যখন তারা দেখবে যে হচ্ছে অন্য দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি বা কূটনীতি কী হবে, তখন সে এরকম দেখবে না যে সে কে কোন দলের, তখন সে সবচেয়ে যোগ্য যে লোকটা, তাকেই তিনি এখানে আনে। এখন একটা সবাইকে দায়িত্ব দেবেন যে এই তুমি এই অঞ্চলটা দেখো, তুমি এই ইন্দো প্যাসিফিক দেখো, তুমি ওই যে তুমি হচ্ছে আটলান্টিকের ওই সাইডটা দেখো, আফ্রিকা দেখো, এভাবে আর কি বিভিন্ন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আপনার হচ্ছে আইনসভাতে ওদেরকে ভাগ করে দেবে। এটাকে বলা হয় হচ্ছে লিটল লেজিসলেচার্স, অর্থাৎ একটা আইনসভার মধ্যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র আইনসভা আছে। যেমন আপনি দেখেন যে ওই যে বাইডেনের যে আপনার হচ্ছে ইয়েটা ছিল, আপনার ওখানে যে এই যে আপনার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, এটা যে ছিল, এখানে আপনার 51 জন মোট ছিল, সেখানকার হচ্ছে বেশি ছিল, 27 জনই ছিল হচ্ছে আপনার রিপাবলিকান, আর 23 জন শুধুমাত্র ছিল ওনার নিজের পার্টি। তারা দেখেন যে তাদের স্বার্থ রক্ষার জন্য তারা নিজের দলকেও মানে অতটা প্রায়োরিটি দিচ্ছে না। যখন সে অন্যান্য দেশের সাথে লড়াই করবে, তখন এরকম নিজের দল অপর দল তারা দেখে না, তারা তখন এক হয়ে লড়াই করে আর কি। আচ্ছা, তারপর এখন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আপনার হচ্ছে যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়, 5টা বিষয় এখানে প্রাধান্য দেওয়া হয়। এটা হচ্ছে কি সিকিউরিটি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে কোনো বহি আক্রমণ থেকে রক্ষার জন্য তার সিকিউরিটি দরকার, এটা সে টিকিয়ে রাখবে। তারপর হচ্ছে আপনার সকল তার যে নাগরিক আছে, ব্যবসায়ী, সবার বিভিন্ন দেশে তাদের যাতে সুবিধা, নিরাপত্তা, এগুলো নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে সিকিউরিটি। আর অ্যাক্সেস বলতে বোঝায় যে বিভিন্ন দেশে যেরকম ভালো ভালো আপনার সম্পদগুলো আছে, ইউরেনিয়াম, প্লাটিনাম বলেন, তো স্বর্ণ বলেন, তেল বলেন, গ্যাস বলেন, এইগুলো যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোর অ্যাক্সেস যাতে যুক্তরাষ্ট্র পায়, এটা তারা নিশ্চিত করতে হবে। এখন এই নিশ্চিত করার জন্য তারা যদি কূটনীতি করতে হয়, সেটা করবে। যদি আপনার আক্রমণ করতে হয়, অস্ত্রের বাজার ধরে রাখতে হয়, অথবা যে কোনো কিছু সরকারকে উৎখাত করতে হয়, তারা সবই কিন্তু করতে রাজি আছে এটার পিছনে। আর 3 নম্বর হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। কোনো রাষ্ট্র যদি ধরেন উত্থান হচ্ছে, তখন তারা সেটা রুখে দেবে আর কি। আর প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, তো এটা হচ্ছে আপনার এটা কি যে হচ্ছে মানে যুক্তরাষ্ট্র বিশেষ করে যে হচ্ছে সব রাষ্ট্রগুলো যদি গণতন্ত্র হয়ে যায়, তাই আর কি তাদের যে আপনার আধিপত্য, সেটা বজায় থাকবে আর কি। কারণ তারা নিজেই তো গণতন্ত্রের একটা বাহক, তারা নিজেই এটা সৃষ্টি করছে, এরকম একটা ভাবে আর কি।
তো যদি গণতন্ত্র থাকে তো তাদের মধ্যে আর কি ঝামেলা কম হবে আর কি, এই জন্য তারা চায় সব জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। তারা এটা হচ্ছে হিউম্যান রাইটসের নামে তারা এটা হচ্ছে এটা ইয়ে করে আর কি, চড়ায়। ওয়ার্ল্ড লিডার তারা হচ্ছে বিশ্বকে নেতৃত্ব দেবে। এখন তারা বিশেষ করে তারা যদি না থাকে, নেতৃত্বে না থাকে, তাহলে বিশ্বে একটা অরাজকর এবং নৈরাজ্য সৃষ্টি হবে। তো এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আদ্যপান্ত। তো সবার আগে হচ্ছে আইসোলেশনিজম, যেটা হচ্ছে আপনার জেমস মুনরো করছিল আর কি, পঞ্চম প্রেসিডেন্ট ছিলেন তিনি। তো তিনি হচ্ছে এটার আর কি ফাউন্ডেশনাল আর কি জেমস যে মুনরো ডক্ট্রিন, এটা হচ্ছে তিনি 1823 সালে দিছিলেন। তো এটা হচ্ছে আপনার বলছে যে এখন মানে আমেরিকা আরও ইউরোপের কোনো দেশের এরকম সার্বভৌমত্বে হাত দিবে না, বা তাদের সাথে কোনো জ্ঞান দামে যাবে না, বিনিময়ে ইউরোপও আমাদের সাথে কোনো জ্ঞান দামে যাবে না। এটা একটা আর কি মুনরো ডক্ট্রিন। তো এটা আসলে যদিও দেখতে অনেক ভালো মনে হয়, শুনতে অনেক ভালো মনে হয়, কিন্তু এটার পেছনে আসলে মুন্নুরও কিন্তু একটা ভালো একটা লক্ষ্য ছিল যে আমরা এখনও অত শক্তিশালী নই, তা আমরা আরও শক্তিশালী হই, তারপর আমরা অন্য দেশকে আক্রমণ করবো, তাদের সব কিছু ছিনিয়ে নেবো, আমরা পৃথিবীর নেতা হয়ে যাব। তো এটা করার জন্য তাকে কিন্তু আরও অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, সামরিকভাবে শক্তিশালী হওয়া দরকার ছিল। তো এই সময়টা এই 100 বছরে তিনি আর কি তারা আর কি নিয়েছিল এই মুন্ডু ডক্টরিনের মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে এখন এই যে আপনার 1913 থেকে 1921 এই টাইমে আর কি উড্রো উইলসন ছিল, তিনি ওই যে আপনার যে জাতিপুঞ্জ 14 নম্বর দফা, সেখানে আর কি আপনার বলছিল আর কি যে লিগ অফ নেশন গঠিত হবে। তারপর সেটা তো পরে আর কি ব্যর্থ হয়ে যায়। 1945 সালে যে হেনরি ট্রুম্যান আসে, ট্রুম্যান ওই যে বোমা মারে আর কি জাপানে। তারপর হচ্ছে এখন এই ট্রুম্যানই কিন্তু হচ্ছে আপনার মার্শাল প্ল্যান নিছিল আর কি। তো এই মার্শাল প্ল্যানটা আসলে কি, এটা হচ্ছে আপনার দেখবেন যে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো কিন্তু অনেক ক্ষতির মধ্যে যাচ্ছিল, তাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ঠিকমতো হচ্ছিল না। তো এই টাইমে আবার এদিকে সোভিয়েত আবার তাদের বলছিল যে হচ্ছে সব রাষ্ট্রকে এরকম সমাজতান্ত্রিক করতে চাচ্ছিল, বা অনেক রাষ্ট্রের মানে আর কি প্রায় করেই ফেলছিল আর কি। তো এই টাইমে এই যে আপনার ট্রুম্যান যে মার্শাল প্ল্যানটা নিয়ে এটা নিয়ে হচ্ছে যারা এরকম দরিদ্রবিত দেশ পুরো ইউরোপকে তারা সাহায্য করার ফলে তারা কিন্তু প্রায় সবাই হচ্ছে এখন হয়েছে আর কি, তো সবাই পরে আর কি লাভবান হয়েছে বা অর্থনীতি তাদের ভালো হয়ে গেছে। তো এই যে প্ল্যানটা ছিল যে আপনার ট্রুম্যানের, এটা হচ্ছে মার্শাল প্ল্যান। আর এর সাথে একটা কথা, সেটা হচ্ছে আপনার ট্রুম্যান প্ল্যান বা কী বলে ওইটাকে, ট্রুম্যান ডক্ট্রিন। এই ট্রুম্যান ডক্ট্রিন কি, এটা হচ্ছে আপনার সমগ্র একটা জিনিস আর কি, অর্থাৎ এই যে মার্শাল প্ল্যান বাস্তবায়ন করা হবে, বা হচ্ছে আপনার যে আপনার হচ্ছে এই মধ্যপ্রাচ্য, তারপর হচ্ছে দক্ষিণ এশিয়াতে আপনার নিয়ন্ত্রণ করার জন্য আপনার সেন্টো, তারপর হচ্ছে সিয়েটো গ্রহণ করবে, তারপর হচ্ছে আপনার সবাইকে আর কি সাহায্য করবে। এই সব কিছু মিলেই হচ্ছে আপনার এই ট্রুম্যান ডক্ট্রিন। অর্থাৎ ট্রুম্যান ডক্ট্রিন মানে কি, এগুলো সবগুলো মিলেই আর কি এই মার্শাল প্ল্যান। তারপর হচ্ছে মার্শাল প্ল্যানের সঙ্গে একটা তথ্য আর কি খুব আলোচনায় আসে, সেটা হচ্ছে একই ধরনের শোনা, সেটা হচ্ছে কি কন্টেইনমেন্ট থিওরি। তো এই কন্টেইনমেন্ট থিওরি বলতে বোঝায় সব কিছু মানে কন্টেইন করে রাখা আর কি। যেমন ওই যে যেমন সোভিয়েত যেমন তার যে সমাজতন্ত্র ছড়িয়ে দিচ্ছিল, তো এটাকে তো যুদ্ধ করে আর কি এটাকে আটকানোর উপায় নেই, কারণ এটা আদর্শ। তো এই আদর্শকে মোকাবেলা করার জন্য সামরিক উপায় নয়, এখানে একটা কূটনীতি এবং অর্থনীতির মাধ্যমে এই যে জিনিসটাকে মোকাবেলা করা হচ্ছিল বা কন্টেইন করা হচ্ছিল, এটাই হচ্ছে কন্টেইনমেন্ট থিওরি। অর্থাৎ এই কন্টেইনমেন্ট থিওরি আর মার্শাল প্ল্যান কিছুটা আর কি একই যায় আর কি। তো কন্টেইনমেন্ট প্ল্যান বলে যে হচ্ছে, থিওরি বলে যে হচ্ছে সামরিকভাবে নয়, রাজনৈতিকভাবে নয়, এটা অর্থনীতি দিয়ে এবং কূটনীতিকভাবে মোকাবেলা করতে হবে আর কি, এই সমস্ত যাতে ছড়িয়ে না পড়ে। তো ট্রুম্যান ডক্ট্রিন, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আর কি মার্শাল প্ল্যান, কন্টেনমেন্ট থিওরি, সব হচ্ছে এই যে আপনার হচ্ছে হ্যারি ট্রুম্যানই নেয় আর কি। এরপর আছে আইজেনহাওয়ার। তো তার আমলে হচ্ছে কি হয় যে হচ্ছে তেমন কিছু হয় না আর কি, এখানে 1953 থেকে 1960 পর্যন্ত ছিলেন তিনি। এরপর হচ্ছে কেনেডি আসে। এই কেনেডির সময় কিন্তু হচ্ছে যে কিউবান যে মিসাইল ক্রাইসিস সেটা হয়। তো তিনি হচ্ছে 1962 সালের ওইদিকে হয়। তখন হচ্ছে এদিকে ফিদেল কাস্ত্রো ছিল, আর ওদিকে আপনার হচ্ছে কেনেডি ছিল, ওদিকে আপনার যে আপনার যে সোভিয়েত ইউনিয়ন, তারাও শক্তিশালী ছিল তখন। তো এখন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে কিউবাতে গোপনে অনেকগুলা এরকম ক্ষেপণাস্ত্র আনছিল, আবার ইউএস আবার ইতালির ওইদিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিয়ে গেছিলো। তো এখন যুদ্ধ এখন বাঁচবেই আর কি, তখন বেশ আর কি এই আপনার যুক্তরাষ্ট্র সরকার আর হচ্ছে মস্কো সরকারের মধ্যে একটা হটলাইনে চালু কথাবার্তা হয়, অনেক ধমকাধমকি হয়, কেলাবেলি হয়। তো সেখান থেকে আর কি একটা এরকম চুক্তি হয় যে কেউ কারোর উপর হামলা করবে না। তো এই যে এই একটা ক্রাইসিস ছিল ক্ষেপণাস্ত্র নিয়ে, সেটাকে বলা হয় কিউবান মিসাইল ক্রাইসিস। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এদিকে আর পরাশক্তির মধ্যে এই যে উত্তেজনা যে প্রশমন হয়ে গেল, এটাকে বলা হয় হচ্ছে দাতাত বা দিতেন্তে। আচ্ছা, এরপর জনসন হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। তারপর শুরু হয় হচ্ছে নিক্সন আর কিসিঞ্জার জুটি। তো কিসিঞ্জার কিন্তু বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলছিল। তো তারা হচ্ছে 1969 থেকে 76 পর্যন্ত ক্ষমতায় থাকে।
তো মুক্তিযুদ্ধের সময় কিন্তু তারাই হচ্ছে নিক্সনই কিন্তু ক্ষমতা ছিল, এবং 1972 সালে তার আমলে কিন্তু সল্ট ওয়ান চুক্তি হয়েছিল। এরপর কার্টার সাহেব আসেন। কার্টার সাহেব কয়েকদিন আগে মারা গেল। তো তিনি হচ্ছে 1977 থেকে 80 পর্যন্ত ক্ষমতা ছিল। তারপর হচ্ছে তার আমলে কিন্তু যে ক্যাম্প ডেভিড চুক্তিটা হয়েছিল, যেটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত, সেখানে ক্যাম্প ডেভিড চুক্তিটা হয়। এর ফলে হচ্ছে মেনাচিম বেগিন ইসরায়েলের, আর হচ্ছে আনোয়ার সাদাত, তারা হচ্ছে এরকম নোবেল পুরস্কার পায়। তো এই যে আরবকে, এর ফলে কিন্তু ইসরায়েলকে একটা স্বীকৃতি দেওয়ার যে প্রবণতা তৈরি হয়ে গেল। তো এই জন্যই হচ্ছে আরব লীগ থেকে কিন্তু মিশরকে বহিষ্কার করা হয়েছিল, যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। এরপর ক্ষমতায় আসে হচ্ছে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। তিনি হচ্ছে তারকা যুদ্ধের আর কি যে তত্ত্বটা ছিল সেটা তিনি দিচ্ছেন আর কি। তো তার আমলে কিন্তু যে সোভিয়েত আফগান যুদ্ধটা হয়েছিল আর কি, অনেক বেশ বড় আকার ধারণ করছিল। 1981 থেকে 1988 সাল পর্যন্ত তিনি আর কি ক্ষমতায় ছিলেন। তারপর এদিকে হচ্ছে মিখাইল গর্বাচেভের সঙ্গে তিনি 1987 সালে করছিল, ওই যে আইএনএফ চুক্তি করছিল। তো তার আমলে ওই যে রাশিয়ারা কিন্তু এই ছবি আপনার হচ্ছে ইউএসএর আর কি প্রতাপে তারা কিন্তু পিছু হটছিল রাশিয়া থেকে, আফগানিস্তান থেকে। এরপর আসে হচ্ছে জর্জ হারবার্ট ওয়াকার বুশ। এই যে আপনার হচ্ছে যে বুশ ছিল আমাদের 2009 সাল পর্যন্ত, এই ওই বুশের বাপ কিন্তু হচ্ছে এই জর্জ হারবার্ট ওয়াকার বুশ। তিনি হচ্ছে সিনিয়র বুশ নামে পরিচিত। তারপর তো তিনি হচ্ছে রোনাল্ড রিগানে অনুসরণ করছিলেন আর কি। আর হচ্ছে 1990 সালে সোভিয়েতের পতন হয় আর কি, তারপর থেকে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু নেতা হয়ে যায়। তো তার আমলে কিন্তু হচ্ছে আপনার প্রথম উপসাগর যুদ্ধ হয়। তো সিনিয়র আপনার হচ্ছে সিনিয়র জজের আমলে আপনার প্রথম উপসাগরের যুদ্ধ হয়। আর যে জুনিয়র জজ বুশ, এর আমলে হচ্ছে দ্বিতীয় উপসাগরের যুদ্ধ হয়। তো 1991 সালে আর কি এটা হয়, কারণ এই যে আগে হচ্ছে আপনার কুয়েত আপনার হচ্ছে আপনার হচ্ছে ইরাকের অধীনে ছিল। তো আবার এই সাদ্দাম হচ্ছে ইরাককে আবার দখল করে নেয়, কুয়েতকে আবার দখল করে নেয় আর কি। এর ফলে আবার হচ্ছে এদিকে জাতিসংঘ সহ সবাই আর কি হামলা পরে। পরে হামলা করার পরে সাদ্দাম আবার পিছু হটে, সে আবার আবার ইরাকে ফিরে যায় আর কি। পরে কুয়েত স্বাধীনতা পায় সেখান থেকে। তারপর তো এটা নিয়ে যুদ্ধ হয়েছিল, সেটাই ছিল হচ্ছে প্রথম উপসাগরীয় যুদ্ধ। এরপর হচ্ছে আপনার বিল ক্লিন্টন ক্ষমতায় আসে 1994 থেকে 2000 পর্যন্ত, মোট 6 বছর তিনি আর কি ক্ষমতা ছিলেন। তারপর হচ্ছে এখন এই যে বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন, এটি কিন্তু হচ্ছে আপনার যে ইউসুফ সাহেব আমাদের, তার হচ্ছে বান্ধবী আর কি। তো তারপর এখন এই সময় কি হয়, এই সময় হচ্ছে আপনার এই যে ফেমাস যে রাইটার হচ্ছে স্যামুয়েল হান্টিংটন, তিনি কিন্তু এই সময় আপনার অ্যাডভাইজার ছিল আর কি বৈদেশিক নীতির। তো তিনি এরকম সভ্যতা সংঘাত তত্ত্ব এই টাইমে দেয়। তারপর হচ্ছে এখন এরপর আর কি জুনিয়র বুশ ক্ষমতায় আসে, ওই সিনিয়র বুশের ছেলে। তিনি 2001 থেকে 2009 পর্যন্ত ক্ষমতায় ছিল। এবং তো তিনি সবচেয়ে যুদ্ধবাজ প্রেসিডেন্ট ছিলেন, সব জায়গায় যুদ্ধ করে বেড়াতো। যে 9/11 যে হামলা, 11 হামলা হলো, তারপর 2011 সালে তিনি আফগানিস্তানে হামলা করলো। তারপর হচ্ছে এদিকে ওই যে করলো, দ্বিতীয় উপসাগর যুদ্ধ হলো। তারপর হচ্ছে আল কায়েদা সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধ আছে তার কি বলো, তার আমলে হচ্ছে এই যে 2008 সালে বিশ্বজুড়ে মহামন্দা দেখা দেয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে জুনিয়র বুশের পর হচ্ছে আপনার 40তম প্রেসিডেন্ট হচ্ছে আপনার এই যে বারাক ওবামা। আচ্ছা, তারপর হচ্ছে এরকম আসলো বারাক ওবামা আসলো 2009 সাল থেকে। তো তিনি, তার উপর যতটা আর কি আশা ছিল, তিনি ততটা আশার আর কি দিতে পারেনি, প্রতিদান দিতে পারেনি। তিনিও অনেক সময় যুদ্ধ করছে, এরকম কত 400 এরকম কোথায় আছে জিনিসটা, 540 বারের মতো এরকম অভিযান আছে তার আমলে, অনেক, যেটা অনেক বেশি আর কি। তো তার আমলে লিবিয়ার যে আপনার হচ্ছে মোয়াম্মার গাদ্দাফির আপনার হচ্ছে পতন ঘটে। তারপর হচ্ছে মিশরের পতন ঘটে আপনার হোসেনি মোবারকের। তারপর হচ্ছে ইয়েমেনে হচ্ছে আবদুল্লাহ সালের পতন ঘটে। তো এগুলো হচ্ছে হয়। আর তারপর হচ্ছে এদিকে কী হয়, তার আমলে 2011 সাল থেকে ওই যে আরব বসন্ত শুরু হয়। তো এগুলো হচ্ছে সবাই কিন্তু মোটামুটি যুদ্ধবাজ নীতি আর কি অবলম্বন করছে, এটা বলছে। তারপর দ্বিতীয় মেয়াদে তারা আর কি আরও বেশি হয়েছে। তার আমলে কিন্তু ওই যে P5+1, যেটা হচ্ছে জার্মানি সহ, এই 2006 সালে এই চুক্তিটা হয়েছিল। 2015 সালে কিন্তু সেটা আবার ওই যে করছে আর কি, 2015 সালে হয়েছিল, সরি। তারপর হচ্ছে ওই যে ট্রাম্পের হয়ে আসে পরে আবার। তো এই আপনার হচ্ছে বারাক ওবামার আমলেই 2015 সালে COP21 প্যারিস জলবায়ু চুক্তি হয়। ওই যে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে তাপমাত্রা ছিল, সেটার 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো যাবে, তার বেশি বাড়ানো যাবে না, এটা ছিল চুক্তি হয়ে গেল এটা নিয়ে। তারপর এখানে ট্রাম্প সাহেব আসলো 2016 সালে। ট্রাম্প সাহেব, তিনি ছিলেন 45তম প্রেসিডেন্ট আর কি। তো তার আমলে বিভিন্ন জায়গায় আর কি ট্রাম্প সরাসরি এরকম হামলা করছিল, যেমন হচ্ছে ওই যে IRGCর যে হচ্ছে আপনার ছিল, সেনা অধিনায়ক ছিল,
কুদ্দুস ফোর্সেস যে কাসেম সোলাইমানি তাকে ড্রোন হামলা করে এরকম আর কি মারে ফেসিল হত্যা করছিল। তো তিনি অনেক জায়গায় এরকম যুদ্ধের অবস্থা করছিল, যদিও তারপর হচ্ছে ওই যে আপনার ইমরান খানকে বলছিল তালেবান খান উত্তর কোরিয়ার সাথে আপনার চুক্তি করতে গেছিলো, কিন্তু হয় নাই আর কি। তো এরকম বিভিন্ন ইয়ে ছিল আর কি। তবে যেগুলো পরিবেশ ছিল, চুক্তি ছিল, সব থেকে তিনি বের হয়ে আসছেন। তারপর হচ্ছে ইয়া থেকে বের হচ্ছেন, জেসিপো থেকে বের হয়ে আসছেন। তো 46তম ছিল জো বাইডেন। তো তারপর এখানে আর কি আছে, তো এখানে একটা কথা বলা দেখা দরকার যে যারা হচ্ছে ডেমোক্র্যাট এরা হচ্ছে চায় যে হচ্ছে একটা কূটনীতি মাধ্যমে সব কিছু সমাধান করা, আর যারা হচ্ছে রিপাবলিকান এরা হচ্ছে অনেক আক্রমণাত্মক, সব কিছু যুদ্ধের মাধ্যমে সমাধান করতে চায়। এটা হচ্ছে পার্থক্য। তারপর হচ্ছে এখন এদিকে আর কি আছে, তিনি নেটোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, ইরানের সঙ্গে আর কি করছে আর কি, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আকাশ চুক্তি করছে। তারপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের অবস্থান শক্তিশালী করা থেকে করছে, চুক্তি করছে আর কি। এখন তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর যুদ্ধে জড়াবে কিনা। তো এখানে একটা থিওরি বলা দেখা, সেটা হচ্ছে লস অ্যাভারশন থিওরি। এটা হচ্ছে এরকম যে আপনাকে 100 টাকা দেওয়া হলো, আপনি জিতছেন, পরে রাতে মনে করেন আপনি আবার 100 টাকা হারালেন। তো এটা কিন্তু এই যে আপনার জেতার চেয়ে হারাটা কিন্তু বেশি গায়ে লাগে। তো এটা হচ্ছে লস অ্যাভারশন থিওরি। তো এই যুক্তরাষ্ট্র কিন্তু অনেক যুদ্ধ জিতছে, কিন্তু এই যে ভিয়েতনামে হারছে, তারপর হচ্ছে আফগানিস্তান হারছে, এগুলো এখন যুক্তরাষ্ট্রের গায়ে একটা ধরনের একটা কাদা, যে সবাই এখন যুক্তরাষ্ট্রকে বলে যে তোমরা আর যুদ্ধ করিও না। তো এই জন্য এটা হচ্ছে বলা হচ্ছে রিক্স, আপনার হচ্ছে লস অ্যাভারশন থিওরি। যুক্তরাষ্ট্রকে এই জন্য সবাই আর কি সরাসরি যুদ্ধে আর কি জড়াতে মানা করে এখন। আর হচ্ছে ডিসেপটিভ ডিপ্লোমেসি, এটা হচ্ছে আপনার সফল পাওয়ার স্ট্র্যাটেজি। এটা কি যে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র কিন্তু অনেক সময় অনেক সরকারকে সিক্রেটলি উৎখাত করছে, সেগুলো তখন আর প্রতিবেদন দ্বারা প্রকাশ করে না, কিন্তু পরে প্রকাশ করে। পরে এই জন্য নিজেরাই প্রকাশ করে সিআইএ, যে হচ্ছে দেখো আমরা কিন্তু চাইলে কিন্তু সবার সরকার গিরাতে পারি, সরকার উঠাইতে পারি, তো আমাদের থেকে সাবধান থাকিও, আমাদের সাথে কিন্তু লাগতে আসিও না। তো এটাই হচ্ছে আপনার ডিসেপটিভ ডিপ্লোমেসি বা প্রতারণামূলক কূটনীতি। আর হেজেমনিক সোভারেন্টি, এটা যারা বোঝায় যে হচ্ছে আগে ছিল ওয়েস্টফেলিয়ান সোভারেন্টি, সেখানে হচ্ছে আপনার যে সবাই নিজ নিজ ভূখণ্ডের উপর দখল ছিল, সার্বভৌমত্ব ছিল। কিন্তু যে আপনার হেজেমনিক সোভারেন্টি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বলে যে হচ্ছে যদি কোনো দেশে গণতন্ত্র না থাকে, তো সেখানে মানবাধিকার লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র সেখানে আর কি হস্তক্ষেপ করবে, এবং সেটা হচ্ছে বৈধ। এটাই হচ্ছে হেজেমনিক সোভারেন্টি। তারপর হচ্ছে দ্য লিমিটস অফ পাওয়ার। এখানে দেখবেন যে হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় 5টা থিওরি মেনে চলে, 5টা ইয়া মেনে চলে। তারা হচ্ছে কি, মানে তারা হচ্ছে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে সবার মঙ্গল করা, এটা মেনে চলে। তারপর হচ্ছে আপনার এটা বলে আর কি সবাইকে, যে আমেরিকা না থাকলে হচ্ছে পুরো নৈরাজ্য দেখা যাবে। তারপর হচ্ছে আপনার কি বল 3 নম্বর হচ্ছে যে তারা হচ্ছে গণতন্ত্রের জন্য লড়বে, গণতন্ত্রের জন্য যদি সামরিক শক্তি প্রয়োগ করতে হয় তাও সেটা করবে। তারপর অভ্যন্তরীণ হস্তক্ষেপ তারা করতে পারে স্বার্থের জন্য। আর হচ্ছে তারা হচ্ছে আক্রমণাত্মক রাজনীতি করে। এই 5টা কিন্তু সব সব প্রেসিডেন্টই করছে। আর এই যেমন কি ধরো হচ্ছে কোনো একটা জিনিস অন্যকে আর কি মানে এত বলে বলে তাকে তার মতো সেটাই ঢুকে দেওয়া, সেটাই হচ্ছে আপনার ভাবতে বাধ্য করা, সেটা হচ্ছে আপনার হেজিমনি আর কি। তো যুক্তরাষ্ট্র যে আপনার ওই যে যখন ইরাকে হামলা করছিল, তখন কিন্তু সবাই দেখছে যে যুক্তরাষ্ট্রের বর্বরতা কত। তো যুক্তরাষ্ট্র কী করছে, এটার উপরে একটা জন্য গেম বানাইছে, গেম বানায় সেখানে ইরাকদেরকে মারে, বোমা হামলা করে, আর একটা পরের মিশনে যাইতে হয়। তো এভাবেই তারা হচ্ছে একটা এত বড় ক্রুয়েল জিনিসকে তারা ডিসেন্সিটাইজেশন করছে এটাকে, ঠিক আছে, এটাকে এইভাবে বলা যায়। তারা এখন কূটনীতি ব্যবহার করছে, কূটনীতি ব্যবহার করে মিডিয়া কূটনীতি ব্যবহার করে সবাইকে এখন তাদের পক্ষে আনছে আর কি। তো এখানে একটা কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র যদি এরকম সুপার পাওয়ার না থাকে, বা তারা যদি নিজেকে দিকে গুটিয়ে নেয়, তখন পৃথিবী কি স্থিতিশীল হবে নাকি আরও নৈরাজ্যময় হবে? তো প্রাথমিক অবস্থায় অবশ্যই নৈরাজ্যময় হবে, কারণ সবগুলা রাষ্ট্র কেউ মানবে না, কোনো পাওয়ারের ব্যালেন্স থাকবে না, সবাই ইচ্ছা মতো ইয়ে করবে। যেমন বাংলাদেশে কোনো এরকম ইয়ে ছিল না শেখ হাসিনা পতনের পরে, তো সবাই সবার মতো মপগিরি করতেছিল, এটা সমস্যা আর কি। কিন্তু ইন দ্য লং রানে দেখা যাবে হয়তো বা ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, এটা ডিপেন্ড করে আর কি অনেক কিছুর উপরে। ধন্যবাদ।